অনেক গর্ত আছে, এমনি চালাইলে তো অ্যাক্সিডেন্ট করবি। ভাইজান, আজকাল শরীরটা একদম ভাঙা আসতেছে। 2 দিন ধইরা ঠিক মতো ঘুমাই নাই। এমন খালি মনে হইতাছে কেমনে বিছানায় গিয়া পিঠটা ঠেকামো। আপনি চিন্তা করেন না, আমি রাস্তা ঠিকই দেখতে পাইতাছি। তুই যেমনে প্যাডেল মারতাছস, ভ্যানের চেইন তো ছিড়বই, লগে আমাগো হাতজিগুলাও আস্ত থাকবো না। বেরেক দইরা দইরা চালা। করিমের কথা শেষ হওয়ার আগে রাস্তার একটা বাঘ ঘোরার সময় গুটগুটে অন্ধকারের ভেতর থেকে হঠাৎ একটা ছায়া ভ্যানের ঠিক সামনে এসে পড়ল। রতন কিছুই দেখার বা বোঝার সময় পেল না, শুধু বুঝতে পারল ভ্যানের সামনের চাকার সাথে ভারী কিছু একটা ধাক্কা লাগলো। ধূপ করে একটা আওয়াজ হলো এবং ভ্যানটা সজোরে ব্রেক কষায় রতন আর করিম প্রায় ছিটকে পড়ার উপক্রম হলো। ভাইজান, ভাইজান, ভ্যানের নিচে কেডা যেন পইরা গেছে। আমি মানুষ মাইরা ফেলাইছি ভাইজান, আমি মানুষ মাইরা ফেলাইছি। সর্বনাশ, আমি তোরে আগেই কইছিলাম রতন, আস্তে চালাইবি। জলদি টর্চটা দে আমারে। রতন কাপা কাপা হাতে টর্চটা জেলে ভ্যানের সামনের দিকে ধরল। টর্চের আলো পড়তেই তারা দেখলো ভ্যানের চাকার ঠিক সামনেই একটা মহিলা পড়ে আছে। মহিলার পরনে একটা শাড়ি, যা কাদায় আর রক্তে মাখামাখি, মাথার চুল এলোমেলো। রতন ভয়ে মাটিতে বসে পড়ল। ভাইজান, আমারে বাঁচান ভাইজান, আমি ইচ্ছা কইরা ধাক্কা দেই নাই, আমার তো এখন জেল ফাঁসি হয়ে যাইব। আরে চুপ কর রতন, আগে দেখি মহিলার কি অবস্থা। করিম দ্রুত মহিলার কাছে গিয়ে হাঁটু গেড়ে বসে পড়ল, কিন্তু করিম তাকে ধরার আগেই মহিলাটা হঠাৎ করে নিজে নিজেই ধরপর করে উঠে বসল। তার কপাল বেয়ে রক্ত ঝরছে, বা হাতটা অদ্ভুতভাবে ঝুলে আছে, কিন্তু মহিলার চোখে মুখে নিজের আঘাতের জন্য কোনো যন্ত্রণা নেই, বরং এক ভয়ানক পাগলামি আর চরম হতাশার ছাপ। মা, আপনি ঠিক আছেন? খুব বেশি লাগছে আপনার? আমরা ইচ্ছা কইরা ধাক্কা দেই নাই। আমার কিছু হয়নি ভাই, আমাকে ছেড়ে দিন। আমার মেয়েটাকে বাঁচান। মাইয়া? আপনার মাইয়া কই? ওই যে নিচে গাড়িটা খাদে পড়ে গেছে। আমার ছোট মেয়েটা গাড়ির ভিতরে আটকে আছে, ওকে বের করুন, ওকে বাঁচান। করিম আর রতন টর্চের আলোটা রাস্তার ধারের সেই গভীর খাদের দিকে ফেলল।